শুরু করছি প্রেম বসন্ত। লিখনীতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা ৯। কায়নাত চমকে উঠল। পাশ ফিরতেই সে চিরচেনা গম্ভীর মুখশ্রী দেখে খানিক পিছিয়ে গেল ভয়ে। হাতে রাখা অন্যের শার্ট সামনে ধরে বলল, আম্মু বলেছিল আপনার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখতে। অর্ণ বিছানায় বসল। পকেট থেকে ফোন বের করে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, করো, মানা করেছি আমি? কায়নাত বিস্মিত অর্ণের এহেন আচরণে। এই লোক জীবনেও তার সাথে এত ঠান্ডা কণ্ঠে কথা বলেনি। সব সময় ঝাড়ির উপর রাখে। হলো কি লোকটা? কিছু খেয়েছে কি, নাকি শরীর খারাপ? যাই হয়ে যাক, তাতে তার কি? কায়নাত কাজে মন দিল। সবকিছু গুছিয়ে ব্যাগটা আলমারির সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন সকাল সকাল সবাই তৈরি হয়ে বাড়ির বাইরে বের হলো। সবার সবকিছু গাড়িতে তুলে একে একে সবাই বিদায় নিল। নিধি কায়নাতকে জড়িয়ে ধরে বলল, আপুকে গিয়ে কল করিস কেমন? তুমিও যেও ও বাড়ি। যাব, খুব শীঘ্রই যাব। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, শ্বশুর বাড়ি যাচ্ছিস তুই, বুঝলি? সবসময় অন্যের খেয়াল রাখবি আর মন দিয়ে পড়বি। কায়নাত ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সবার খেয়াল রাখবো। দাদির খোঁজ খবর নিস, ভুলে যাস না আবার। কায়নাত দাদিকে জড়িয়ে ধরল। কানের কাছে ফিসফিস করে বলল, ছোট গিন্নিকে কিছু বলো না দাদি, আমি চাই না উনি এখন কিছু জানুক। বেশ, বলবো না কিছু। সবাই গাড়িতে উঠে বসলো। ঢাকা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। মেহেরব, স্বার্থ এবং শেহের চলে গেছে নিজেদের গন্তব্যে। অর্ণব, প্রেম এবং মাশফিক চৌধুরী মিলে সব জিনিস বাড়ির ভেতরে নিলেন। ক্লান্ত সবাই জার্নি করে নুসরাতের ভীষণ খারাপ লাগছে। বারে বারে গা গুলিয়ে আসছে। বেহরুজ বেগম বাড়ির ভেতর ঢুকে নিশাকে বললেন, নিশা, নুসরাতকে নিয়ে যা। নিশা নুসরাতকে নিয়ে ঘরে চলে যেতে কায়নাত নিজের ব্যাগ নিয়ে নিশার ঘরে চলে এলো। ঘরের লাইট ফ্যান অন করে কিছুক্ষণ থম মেরে বসে রইল সেখানেই। নিশা আসতে আসতে সে ওয়াশরুম থেকে গোসল দিয়ে বের হলো। ভীষণ গরম লাগছিল, এখন একটু আরাম লাগছে। রাতে বাইরে থেকে খাবার আনালেন মাশফিক চৌধুরী। বাড়ির বউ, গিন্নি সবাই বেশ ক্লান্ত। এই শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার কি দরকার? রাতে খাওয়া দাওয়া শেষে সবাই সকাল সকালে ঘুমিয়ে পড়লেন। মাঝে একদিন রেস্ট নিয়ে আবার কাজে ব্যস্ত হলেন সবাই। প্রেম হসপিটালে, অর্ণ এবং মাশফিক চৌধুরী অফিস। নিশার সামনে এইচএসসি। কয়দিন বাকি আছে আর। সে পড়াশোনায় বেশ ভালো, তাই তো টেনশন ছাড়াই ঘুরে এলো দূর দেশে। আজ মঙ্গলবার, আকাশটা আজ মেঘলা মেঘলা। কালো রঙের মেঘগুলো ভাসছে আকাশ জুড়ে। দমকা হাওয়া দুলছে নিশার ঘরের জানালার পর্দাগুলো। কায়নাতের চুলগুলো ছেড়ে দিয়ে পা বাড়ালো ছাদের দিকে। অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। আদরে বৃষ্টির কোনাগুলো স্পর্শ করা হয় না। আজ সে রাঙাবে নিজেকে সেই পানিতে। গুটি গুটি পা ফেলে ছাদে এলো সে। নিশা বাসায় নেই, বান্ধবীর বাড়িতে গেছে। নিশা অবশ্য যাওয়ার আগে কায়নাতকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। এখন সময়টা দুপুর গড়িয়েছে, দিনের মধ্যাংশ বলা যায়। আজ বৃষ্টি হলো খুব। ঘন্টাখানেক বৃষ্টিতে ভিজল সে। ঘন্টা সময় নিয়ে ভেজার পরে তার মনে হয়েছে বেশি ভিজলে ঠান্ডা লাগবে, তাই মন না চাইলেও সে ছাদ থেকে নেমে এলো। ঘরে এসে জামা কাপড় বদলে ঘর থেকে বেরিয়ে সিঁড়িটপকে নিচে নেমে এলো। এই বাড়িতে ওর ভালো লাগে না, মানুষবিহীন স্থান মনে হয় ওর কাছে। নিশা থাকলে একটু ভালো লাগে, আর নুসরাতের সাথে সে এত ফ্রি নয়। নুসরাত হাসি খুশি, তবে কায়নাতের কাছে কেমন যেন ভয় হয়। এই তো নুসরাত ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কায়নাতকে নুসরাতের হাতের ইশারায় কাছে ডাকলো। কায়নাত ধীর কদমে কাছে এগিয়ে গিয়ে বসলো পাশে। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, আমার সাথে কথা বলো না কেন তুমি? কায়নাত মিনমিন করে বলল, সত্যি কথা বলবো নাকি মিথ্যা? নুসরাত খিলখিল করে হেসে উঠল, বলল, তুমি তো খুব দুষ্ট। আচ্ছা, সত্যি কথাটাই বলো। তোমাকে কেমন যেন রাগি রাগি মনে হয়, তাই তোমার কাছে আসি না। নুসরাত এবার শব্দ করে হেসে উঠল, বলল,
আমাকে তোমার কাছে রাগী মনে হয়? খুব। তুমি জানো আমি সারাদিন কি পরিমাণ কথা বলি? তুমি তো নতুন, তাই জানো না। আর আমার শরীরটাও আজকাল ভালো থাকে না, তাই মুড সুইমিং হয়, বুঝলে বোকা মেয়ে? কায়নাত গাল ভরে হাসলো। খুব অল্প সময়ে সহজ হয়ে গেল নুসরাতের সাথে। ও নুসরাতের পেটের দিকে তাকিয়ে বলল, তোমার পেট কবে বড় হবে? পেট বড় হতে এখনো অনেক সময় লাগবে। কায়নাত মাথা দুলিয়ে দুপাশ চুপ করে বসলো, তারপর বলল, একটা কথা জিজ্ঞাসা করি আপু? করো। তোমার ভাইকে আবার বলে দিও না কেমন? বলবো না। আচ্ছা, তোমার ভাই কি সবসময় এমন মুখটা পেঁচার মতো করে রাখে? হাসতে জানে না নাকি? এই কয়েকদিন একবারও ওই লোককে আমি হাসতে দেখিনি, জানো? সব সময় শুধু বকতেই থাকে। নুসরাত হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, ভাইয়া ছোটবেলা থেকে এমন গম্ভীর, জানো? আমরাই তো ভাইয়াকে হাসতে দেখি না, তুমি কি করে দেখবে? সব সময় সিরিয়াস মুখভঙ্গি করে রাখে সে। এমন কেন ওই লোক? তুমি জানো, আমার মাঝে মধ্যে মনে হয় ওনার গাল টেনে টেনে জোর করে হাসায়। এত সুন্দর একটা ছেলে কেমন বাদরের মতো মুখ করে রাখে? নুসরাত চোখ বড় বড় করে তাকালো। কায়নাতের মুখ চেপে ধরে বলল, তোমার মতো বউ থাকলে আর আলাদা করে শত্রুর দরকার হবে না। আশেপাশে তাকিয়ে দেখো, কেউ আছে নাকি? দেখলে তোমার খবর আছে। কায়নাত ভীত চোখে চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। তারপর কাউকে চোখে পড়ল না। নুসরাত বলল, ভাইয়া এমনই, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবি সবসময় সহজ হয়ে যাবে। মানিয়ে নিতে আমার বইয়েই গেছে। তোমার ভাই যেমন জল্লাদের মতো করে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা মেয়ের সাথে। তুমি বাচ্চা? অবশ্যই বাচ্চা। তোমার ভাইয়ের থেকে গুনে গুনে 15 বছরের ছোট আমি। নুসরাত ঠোঁট উল্টালো, আপেল মুখে দিয়ে বলল, ঠিক সেই হিসেবে তুমি বাচ্চা। যাই হোক, নিশা আপু আসবে কখন? ও বাড়িতে নেই। ও বাড়িতে নেই? না, তুমি জানো না? না তো। তারপর কিছুক্ষণ চুপ রইল ওরা। নুসরাত কি যেন বলতে চাইছে কায়নাতকে। বেহরোজ বেগমই নুসরাতকে বলেছেন কথাটা যেন ও কায়নাতের কাছে জিজ্ঞাসা করে। শাশুড়ি হয়ে তো আর এসব জিজ্ঞাসা করা যায় না। নুসরাত হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে? হ্যাঁ করো। ভাইয়া তোমার মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? না মানে, খুলনা তোমরা একসাথে ছিলে, আবার এখানে এসে আলাদা থাকছো কেন? কায়নাতের শ্বাস আটকে এলো। সবাই এটা কেন ভাবছে? ওই লোকের সাথে তার কিছুই হয়নি, এটা কি করে বোঝাবে সবাইকে? সে কিছুটা বিব্রত গলায় বলল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি যেমনটা আপনারা ভাবছেন। নুসরাতের মুখে রক্ত জমাট বাঁধল লজ্জায়। বড় ভাইয়ের বউয়ের সাথে এসব নিয়ে কথা বলা আসলে ব্যাপার। তারপর আবার নিশাকে নিয়ে কথা বলল ওরা। কায়নাত বলল, নিশা তার বান্ধবীর বাড়িতে গেছে। কে বলবে কয়দিন পর এই মেয়ের পরীক্ষা, ঠিক মতো না পড়লে পাশ করবে কি করে? শুধু একবার ফেল করুক, দেখবে মজা। বিকেলটুকু নুসরাত আর কায়নাতের গল্প করতে করতেই কেটে গেল। সন্ধ্যার নামাজ পড়ে একটু ঘরের মধ্যে পায়চারি করলো। ভালো লাগছে না একা একা, ভীষণ বিরক্ত লাগছে এই বাড়িতে। না ফোন আছে, না পড়াশোনা, আর না মন খুলে কথা বলার মতো একটা মানুষ। জামাইটাও হয়েছে, ভারী বজ্জাত। অর্ণ অফিস রুমে বসে আছে সার্থ আর মেহেরব। মুখখানা সবার গম্ভীর। সার্থ একটু পরপর টুকটাক কথা বলছে, তবে অর্ণ একদম নিশ্চুপ। সার্থ আহাজারি করে হঠাৎ করে বলে উঠল, কি দিনকাল এলো রে মেহু। আমাদের থেকেও ছোট ছোট ল্যাংটা পোলাপান বিয়ে শাদী করে ফেলেছে নাকের ডগার সামনে দিয়ে। মেয়েরা ফোন ঘাটতে ঘাটতে বলল, ওদের শখ হয়েছে তাই করেছে। তোরা তো বিয়ের ইচ্ছে থাকলে ন্যাংটা হয়ে বসে থাক, আমি তোর জন্য বউ খুঁজে এনে দিচ্ছি। ইজ্জতের ফালুদা বানিয়ে দিচ্ছে মেহরাব। স্বার্থ সিসি ক্যামেরার দিকে তাকিয়ে অর্ণকে বলল, একটু আগে যে কথাগুলো হয়েছে ওগুলো দয়া করে একটু ডিলিট করে দিস সোনা পাখি। মেহরাব স্বার্থের কথা রেখে অর্ণকে বলল, যাবি বিয়েতে? তোর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছে। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, শিওর না। তোর বউও যাবে, ওর নাম ধরে ডাকবি।
বেহুদা বউ বউ ডেকে আমার মাথা খারাপ করবি না। সাত হো হো করে হেসে উঠল, অভিনয় করে বলল, যেভাবেই বিয়ে হোক ও আমার, শুধু একান্ত আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। বলেই আবার হাসতে শুরু করলো, বলল, শালা বাটপারি করিস আমাদের সাথে? তলে তলে বউকে নিয়ে বাসর করো, এদিকে আমাদের কাছে বলো এই বিয়ে আমি মানি না। অন্য চোখ গরম করে তাকালো। সার্থ ব্যঙ্গ করে বলল, নিজের গুয়ায় গু রাইখা তোরা অন্যের গুয়া খুঁচাইতে যাস? তোকে কি শরম করে না? মেহরাব বলল, তুই আগে তোর পাছে পরিষ্কার কর, তারপর আমাদের বলিস। অর্ণ দাঁত চেপে কটমট করে বলল, সার্থ আর একটা ফাউল কথা বললে তো 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। তোরা আসলেই মানুষ না, মির্জাফরের বংশধর। অর্ণ ও মেহরাব দুজনেই চুপ রইল। সার্থ সবসময় বকবক করতেই থাকে, এ নতুন কিছু নয়। তাদের এক ভার্সিটি লাইফের বন্ধু সাজিদের ছোট ভাই সাজ্জাদের বিয়ের দাওয়াত পেয়েছে ওরা। বয়সে সাজ্জাদ ওদের থেকে 6 থেকে 7 বছরের ছোট হবে। এই নিয়ে সার্থের বুক ফাটা আর্তনাদ। বেচারা 30 পেরিয়েছে, অথচ এখনো বিয়ের নামগন্ধ নেই। শালার একটা ফ্যামিলিও হয়েছে, ধরে বেঁধে বিয়ে দিলেও তো পারে। পরশু গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে, দাওয়াত পেয়েছে 3 দিনে। বৌভাত, বিয়ে আর হলুদ সন্ধ্যা, বিশাল বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। এত এত মানুষের মাঝে অর্ণ যেতে চাইল না। এমনিতে বেশি মানুষ ভালো লাগে না তার। মধ্য 1000 জনের 1000 প্রশ্ন, জাস্ট বিরক্তিকর। কিছু করার নেই, যেই ফ্যামিলি আর বন্ধু পেয়েছে ওরা দরকার হলে হাত পা বেঁধে নিয়ে। রাত 10টার দিকে অর্ণ বাড়ি ফিরল বাবার সাথে। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উঠল না আর। সোফায় বসে কোটটা পাশে রেখে শার্টের উপরে 3টা বোতাম খুলে দিল। ঘাড়ের পেছন দিকে হেলিয়ে দিতে চোখ বুজে এলো। মাশফিক চৌধুরী দোতলায় যেতে যেতে বললেন, টায়ার্ড অনেক, ঘরে গিয়ে ফ্রেশ হওয়া ভালো লাগবে। অন্য তবুও উঠল না। কাজের এত চাপ, মাথাটা ভীষণ ব্যথা করছে। কায়নাত রান্নাঘরে এসেছিল ঠান্ডা পানি নিতে। অর্ণকে এভাবে সোফায় বসে থাকতে দেখে তার খারাপ লাগলো। গুটি গুটি পায়ে এগিয়ে এলো তার নিকট। দেখলো লোকটার ছাদের উপরে 3টা বোতাম খোলা। আকর্ষণীয় পুরুষালী বুকটা উকি দিয়ে তাকালেই দেখছে। সে দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলল। কাছে এসে মিষ্টি স্বরে বলল, শুনছেন? অর্ণ চোখ খুলে তাকালো। দেখলো কায়নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। সে ভ্রু নাচালো। কায়নাত আশকারা পেতেই বলল, আপনার কি খারাপ লাগছে? ঠান্ডা শরবত বানিয়ে দিব? শরবতের সাথে তোমাকে চিবিয়ে খেতে পারলে আমার ভালো লাগতো। তোমাকে খেতে দিবে তুমি? কায়নাত হতভম্ব এহেন প্রস্তাবে। সে চোখ বড় বড় করে বলল, কি? কানে শুনতে পাও না? অর্ণ উঠে দাঁড়ালো। কায়নাত ভয়ে 2 পা পিছিয়ে গেল। অর্ণ উঠেই সিঁড়ির দিকে হাঁটা ধরল। এই ইডিয়েটের সাথে কথা বলে শুধু শুধু মুখ খারাপ হবে। হনহন করে 3 তলায় চলে গেল। কায়নাত মনে মনে চৌধুরী বাড়ির গোষ্ঠী উদ্ধার করল। কপালে এমন একটা বজ্জাতের হাড্ডি জুটল। সে কত ভোলা ভোলা শান্ত একটা বাচ্চা মেয়ে, আর তোর কপালে জুটেছে ভয়ঙ্কর সুন্দর এক পুরুষ। তবে লোকটাও মোটেও সুবিধার নয়। পরের দিন ভোরবেলা সকালের নামাজ পড়ে কায়নাত ছাদে এলো। কাল বৃষ্টি হয় আর ছাদে পানি জমে আছে কিছু কিছু জায়গায়। ছাদটা সাদা টাইলস দিয়ে তৈরি। পুরো ছাদ খালি, একটা ফুলের গাছ নেই। হতাশার নিঃশ্বাস ফেলল সে। আজ অর্ণ কিংবা প্রেমকে কেউ ছাদে আসেনি, হয়তো পানি তাই। কায়নাত বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো একা একাই। মন চাইছে এক ছুটে খুলনা চলে যেতে। নিধি, সোহা, দাদি, দাদা সবাই সেখানে আছে। আচ্ছা, সুরঞ্জনা আর মুনিয়া কি ঢাকায় চলে এসেছে? এতদিনে তো চলে আসার কথা। কায়নাতের কাছে ফোন নাম্বার আছে, নিশা ঘুম থেকে উঠলেই কল করবে বলে ভাবলো। কি একটা গরিব মার্কা শ্বশুর বাড়ি পেয়েছে, এত এত টাকা থাকতেও তাকে একটা ফোন কিনে দিতে পারে না। মনে মনে কায়নাত খুব বকলো অর্ণকে। জামাই হিসেবে লোকটা একটুও ভালো না। একটা মাত্র বউ, একটু ঘুরতে নিয়ে যাবে, যা চাইবে তাই দিবে, যত্ন নিবে, ভালোবাসবে। তা না করে লোকটা সারাক্ষণ শুধু ধমকায়। মাঝে মধ্যে মনে হয় তুলে এক আছাড় মারতে। কায়নাত যদিও শক্ত থাকতো,
শক্তি থাকতো তাহলে নিশ্চিত একদিন সুযোগ বুঝে লোকটাকে আছাড় মারত। কুত্তা ভাগ্য হলে যা হয় আর কি, ওই লোককে তুলে আছাড় মারার স্বপ্নই রয়ে যাবে। সকালবেলা নাস্তা করতে বসেছে সবাই। প্রেম ভীষণ বিরক্ত। 2 দিন পর পর হসপিটাল অফ দিতে পারবে না সে। বাপের হসপিটাল হলে এক কথা ছিল, বাপের পা ধরে হলেও বোঝানো যেত, কিন্তু এখানে নিজের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা পোলাপানের বিয়ের দাওয়াত খেতে হচ্ছে। সাথে অনেকক্ষণ ধরে অর্ণাকে কল করছে, তবে সে কল ধরছে না। মূলত অর্ণ ফোন ঘরে রেখে এসেছে। অর্ণাকে না পেয়ে প্রেমের নাম্বারে কল করছে সে। খাওয়ার মাঝখানে ফোনের শব্দ, সবাই প্রেমের দিকে তাকায়। প্রেম বিরক্ত হয়ে ফোন চোখের সামনে ধরল, দেখলো গোবর ঠাসা। নাম দিয়ে সেভ করা নাম্বার। স্বার্থ কল করেছে। প্রেম কল রিসিভ করে স্পিকার অন করে দিল। ওপাশ থেকে স্বার্থ বলল, শালার ঘরে শালা, তোর ভাই কই? খেতে বসেছে। ফোন কই ওর? জানি না। ভালো মতো কথা ক, প্রেমের বাচ্চা। প্রেম দাঁত কিরমির করে বলল, সকাল সকাল তোর ফালতু কথা শুনবার সময় নেই আমার। স্বার্থ ওপাশ থেকে খুক খুক করে কেসে ওষুধায়, 20 টাকার পুদিনা তোকে আমি। প্রেম ঠাস করে কেটে দিল কল। কাশি উঠে গেছে তার। নিশা নাক মুখ কুচকে রেখেছে। ওই লোকের কবে বুদ্ধি হবে? কি মুখের ভাষা! কায়নাত প্রেমকে পানি এগিয়ে দিল। বেহরুজ বেগম ও মাশফিক চৌধুরী বেশ বিব্রত হলেন। ছেলেগুলো বজ্জাতের হাড্ডি, একটা যদি মানুষ হতো। ভালোবাসা কখনোই বাদ মানে না। সম্পর্ক, সময়, পরিস্থিতি কিংবা মন মস্তিষ্ক কোনো কিছুতে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখন কার প্রতি ভালোবাসা জন্ম নেয় সেটা আমরা নিজেরাও আন্দাজ করতে পারি না। নিধি যখন 14 বছরের কিশোরী কন্যা, তখন প্রেম নামক এক পুরুষের প্রেমে পড়েছিল। 14 বছর বয়সে প্রেমের মানে সে জানতো না। তবে আজ 18 পেরিয়ে সেই পুরুষটার প্রতি তার বিন্দু মাত্র অনুভূতি এদিক ওদিক হয়নি। বক্ষস্থলে খুব যত্ন করে রেখেছে সেই পুরুষকে এত বছর। আজও সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। লোকটা হয়তো বোঝে তার না বলা কথা, চঞ্চল চোখের ভাষা, অস্থির হৃদয়ের গতিবেগ। হয়তো বোঝে। এই 4 বছরে অনেক কিছু বদলেছে। নিধি কিশোরী অবুঝকন্যা থেকে আজ যুবতী নারী হয়েছে, বোঝ হয়েছে। এখন সে ভালোবাসার মানে বোঝে। মাহি মাঝে মধ্যে ভীষণ অবাক হয় নিধিকে দেখে। দিনের পর দিন না দেখেও কি করে এত ভালোবাসা যায়। প্রেমের সাথে খুব বেশি হলেও 9 কি 12 বার দেখা হয়েছে। এই দেখাতে মেয়েটা পাগল প্রায়। সবসময় উপরওয়ালার কাছে ওই মানুষটার জন্য প্রার্থনা করা তার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এত দূরত্বের মাঝেও ভালোবাসা যায়। মাহি নিধির সাথে বাড়ির বাগানে বসে আছে ফুলের ঝুড়ি নিয়ে। এখন সকাল, তাই বাগানে বিভিন্ন ফুলগুলো ঝরে পড়েছে, সেইগুলো নিতে এসেছে তারা। নিধি চুপচাপ বসে আছে, মনটা খারাপ হয়তো। মাহি শুধায়, তুই এমন চুপ করে আছিস কেন? নিধি চোখ তুলে তাকায় বোনের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে না কিছু। কেন? জানি না। মাহি শিউলি ফুল কুড়াতে কুড়াতে বলল, বেশি মিস করলে প্রেম ভাইকে কল করে কথা বলতে পারিস। নিধি ধীর কণ্ঠে বলল, ভয় হয়। ভালোবাসিস আবারও ভয় পাস? ভয়কে জয় করবে কবে? উনি যদি কল না ধরে? দিয়েই দেখ। নিধি শাড়ির আঁচলের নিচ থেকে ফোন বের করে কল লিস্টে ঢুকে প্রিয় পুরুষ নামে সেভ করা নাম্বারে কাপা হাতে কল করলো। সে জানে লোকটা আদৌ কল ধরবে কিনা। প্রেম সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছে হসপিটাল যাওয়ার জন্য। গাড়ি স্টার্ট দিয়ে স্পিকার অন করলো। নিধিকে এত সকালে কল করেছে সে জানে না। হ্যালো ডাক্তারবাবু। প্রেম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এই মেয়েটা তাকে ডাক্তারবাবু বলে কেন ডাকে সে জানে না। কেমন যেন অদ্ভুত শোনায় ডাকটা। সে হালকা কেসে গম্ভীর কণ্ঠে বলল, ভালো আছিস নিধি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কিছু হয়েছে? এত সকালে কল করলি কেন? আপনি কি ব্যস্ত? না, তবে হসপিটালে যাচ্ছি। নিধি শুকনো ঢোক গিলল। লোকটার সাথে তার কথা আগাচ্ছে না, বুক কাঁপছে। ডাক্তারবাবুর কণ্ঠস্বর যে তার খুব প্রিয়, এই কণ্ঠস্বর শুনবার জন্য হলেও সে মরতে রাজি। নিধি চোখ বন্ধ করল, বলল, আমি কি আপনাকে বিরক্ত করলাম ডাক্তারবাবু? প্রেম ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টুমি করে বলল, অবশ্যই ডিস্টার্ব করেছিস।
সাথে আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি আছে বুঝলি। বেচারি রেগে যাচ্ছে তোর সাথে কথা বলছি দেখে। কট করে কল কেটে গেল। প্রেম জোরে ব্রেক কষে তাকালো ফোনের দিকে। কি হলো? মেয়েটা কল কেটে দিল কেন? হাতে সময় নেই, হসপিটালে যেতে হবে। প্রেম ভাবলো হসপিটালে গিয়ে তারপর নিধিকে কল করা যাবে। তা সে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো সেদিকে। নিধি শ্বাস আটকে বসে আছে। মাহি নিধিকে ঝাঁকিয়ে বলল, এই আপু, কি হলো তোর? শ্বাস নিচ্ছিস না কেন? শ্বাস নে আপু। নিধি শ্বাস ফেলল, তবে চোখের পলক ফেলল না। শুকনো ঢোক গিলে ভাঙা গলায় বলল, ডাক্তারবাবু অন্য কাউকে ভালোবাসে মাহি? একথা তোকে বলল উনি? মজা করছে বোধ হয়। আমার সাথে মজা করবে কেন? কারণ উনি জানে তুই ওনাকে ভালোবাসিস। নিধি কোনো কথা বলল না। ফুলের ঝুড়ি মাহির কাছে দিয়ে সে দৌড়ে উঠে দাঁড়ালো। পা বাড়ালো বাড়ির ভেতরে। এখন একটু একা থাকা দরকার। মন হালকা করার জন্য হলেও এখন একা থাকতে হবে। সবার কপালে ভালোবাসার মানুষ থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষের সুখ দেখেও জীবন বাড়িয়ে দিতে পারে। বেহরোজ বেগম সকাল সকাল নিশাকে ইচ্ছা মতো বকেছেন। মেয়েটার সামনে পরীক্ষা, আর এখন সে শহর জুড়ে টই টই করছে। নিশা চুপচাপ কাচুমাচু করে বসে আছে নুসরাত আর কায়নাতের পাশে। বেহরোজ বেগম ডাইনিং টেবিলের শব্দ করে গ্লাস রেখে বললেন, তোর রেজাল্ট খারাপ হলে দেখিস তোকে আমি কি করি। কিছু বলি না বলে বেশি লাই পেয়েছিস তাই না? তোর কি জ্ঞান বুদ্ধি নেই? অন্য দেশে আছে, ওকে বোঝাতে পারলেও প্রেম ফেল করলে তোকে তুলে আছাড় মারবে জানিস। নিশা নুসরাতের ওড়না দিয়ে মুখ ঢেকে ফিসফিস করে বলল, আপু তুই আম্মুকে থামা প্লিজ। নুসরাত আর চোখে নিশাকে দেখে বেহরোজ বেগমের দিকে তাকিয়ে বলল, মা ওকে আর বকো না, ভাইয়া আসলে আজ বিচার দিব ওর নামে। নিশা ফট করে বোনের দিকে তাকালো, থমথমে মুখ করে বলল, বেইমানি শিখেছিস আপু? বেহরোজ বেগম চোখ পাকিয়ে তাকালেন, বললেন, তোদের মা আমার উপর কত ভরসা করে তোদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন যদি তোরা এমন করিস তাহলে আমি কি করব বল। নিশা চোখ মুখ কুচকে বলল, আম্মু প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল করো না। ফেল আগে করে তারপর কথা শুনিও। হ্যাঁ, আমি কিছু বললেই তো গায়ে ফুসকে পড়ে যায় তাই না? কিছু বলবো না আর, যা ইচ্ছে কর তুই। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বললেন, রেডি হও, বাইরে যাবো আমরা। কায়নাত শুধু মাথা নাড়ল। সে এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। সে বুঝতেই পারছে না নিশার নুসরাত অর্ণের কেমন বোন হয়। আবার বেহরোজ বেগমকে আম্মুও ডাকছে। ও মাথা না ঘামিয়ে নিশার সাথে এলো ঘরে। রেডি হয়ে দুজন নিচে নেমে আসতেই দেখলো নুসরাত রেডি হয়ে বসে আছে। বেহরোজ বেগম আসতেই আইমানকে নিয়ে বের হলেন তারা। বিয়ে বাড়ি যাবে, একটা প্রিপারেশন ব্যাপার তো আছে, তাই ভাবলেন কাল যেহেতু যাবেন আজই কেনাকাটা করে ফেললে ভালো হবে। যেই ভাবা সেই কাজ। মার্কেটে গিয়ে নুসরাত নিশা নিজেদের ইচ্ছে মতো যা যা লাগবে নিয়ে নিল, সাথে বেহরোজ বেগম ও কায়নাত। গয়নার দোকান থেকে এসে তারা শেষে শাড়ির দোকানে এলো। বেহরোজ বেগম শাড়ি পছন্দ করতে বলেছেন কায়নাতকে। কায়নাত চুপচাপ বসে আছে দেখে বেহরোজ বেগম ধমকে উঠলেন, সমস্যা কি তোমার? তোমাকে কখন থেকে বলছি শাড়ি পছন্দ করছো না কেন? কায়নাত মিনমিন করে বলল, উনি শাড়ি পরতে মানা করেছেন আম্মু। উনি আবার কে? কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মা বেটার দুজনের মাথা মোটা, কেউ সহজ কথা বোঝে না। ভারতাড়ার বংশধর। কায়নাত বলল, আপনার ছেলে মানা করেছে। বেহরোজ বেগম ভাঁজ পড়া কপাল সোজা করলেন, বললেন, কেন? জানি না, সমস্যা নেই, তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখে নিব। কায়নাত দেখে দেখে দুইটা শাড়ি পছন্দ করলো, একটা বৌভাতের জন্য আর একটা বিয়ের দিনের জন্য। হলুদ সন্ধ্যার জন্য 4টা শাড়ি পাঠানো হয়েছে তাদের জন্য। কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে এলো বিকেলের দিকে। দুপুরে বাইরে খাওয়া হয়েছে। কায়নাত বাড়ি ফিরে গোসল সেরে শুয়েছিল একটু। সন্ধ্যার আজান দিতে উঠে নামাজ পড়ে নিল। নিশা পড়তে বসেছে, তাই ভাবলো নিশার ফোন নিয়ে দাদিকে একটা কল করলে ভালো হয়। নিশার ফোন নিয়ে দাদির নাম্বারে কল করে বেশ অনেকক্ষণ কথা বলেছে সে। সবার সাথে টুকটাক কথা হয়েছে, শুধু নিধিকে ছাড়া। রাতে অর্ণা এবং মাশফিক চৌধুরীর সাথে শেহর ও সার্থ এলো চৌধুরী বাড়ি। বুয়া তখন সকল কাজ সেরে বাড়ি থেকে বের হয়েছে। বেহরোজ বেগম ওদের 3 জনের জন্য কফি বানালেন। সার্থ সে নিচেই বসেছিল ড্রয়িং রুমে।
অর্ণব ফ্রেশ হয়ে আসতে কফি দিলেন তিনি। নিশা নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামছে। সে খেয়াল করেনি সাথরা যে উপস্থিত বাড়িতে। নিশা সিঁড়ি বেয়ে নামার সময় সদর দরজার দিকে তাকিয়ে দেখল প্রেম ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ঢুকছে, হাতে আইসক্রিম আর একটা ছোট বক্স কি যেন। নিশ্চয় নিশার জন্যই এনেছে। সে দৌড়ে ভাইয়া বলে এগিয়ে এলো প্রেমের নিকট। প্রেম নিশার চিৎকার শুনেই দাঁড়িয়ে গেছে। স্বার্থ, অর্ণব, শের সবাই দরজার দিকে তাকিয়ে আছে। নিশা আইসক্রিমের বক্স হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। প্রেম চোখ ছোট ছোট করে বলল, ফর হোয়াট? নিশা বক্সটা প্রেমের চোখের সামনে ধরে বলল, এটার জন্য। প্রেম মাথা দুদিকে নাড়িয়ে বলল, তোর জন্য এনেছি, একবার বলেছি? নিশা মুখটা একটু করে বলল, তাহলে কার জন্য এনেছো? নুসরাতের জন্য এনেছি, কল করে আনতে বলেছে ও। নিশা মুখ বাঁকিয়ে পিছু ঘুরল, বলল, আমার জন্য যখন আনোনি তাহলে আমিই খাবো। তোমার প্রাণপ্রিয় বোনের জন্য আবার গিয়ে এনে দাও। বেহরুজ বেগম এগিয়ে এলেন। নিশাকে দাঁড় করিয়ে প্রেমকে বললেন, তুই যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর এটাকে নিয়ে বিচার বসাবো। প্রেম হেলে দুলে উপরে উঠে গেল। নিশা ভিতর চোখে বেহরুজ বেগমকে দেখে বলল, মা প্লিজ, তোমার ছেলের থাপড়ে আমার দাঁত ভেঙে ফেলবে এবার। তোর দাঁত সাথে সাথে হাত পাও ভেঙে ঘরে বসিয়ে রাখা উচিত। অর্ণব ভ্রুজগাল কুচকে বলল, কি হয়েছে মা? নিশা পট করে সোফার দিকে তাকালো। স্বার্থ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়েছে। শেহের ও অর্ণব চুপচাপ। বেহরুজ বেগম বললেন, প্রেম আসুক, তারপর বলছি। খানিকক্ষণ পর প্রেম গোসল সেরে একেবারে নিচে এলো। কায়নাত নুসরাতের সাথে এলো। রাতে স্বার্থ ও শের খেয়ে যাবে। বেহরুজ বেগম জোর করলেন বলে ওরা থেকে গেল। খাবার টেবিলে বসেছে সবাই। নিশা হাঁসফাঁস করছে, মিনমিন করে বলল, আমার মাথা ঘুরছে, আমি ঘরে গিয়ে একটু ঘুমাই বাবা। মাশফিক চৌধুরী চিন্তিত হয়ে বললেন, কেন, হঠাৎ এমন হচ্ছে কেন? নুসরাত গ্লাসের পানি শেষ করে বলল, ওর কিছুই হয়নি বাবা, সামনে ওর পরীক্ষা, আর ও পড়া বাদ দিয়ে সারাদিন বাইরে টইটই করে, কোন বান্ধবীর বাড়িতে গিয়ে বসে থাকে। ওকে জিজ্ঞাসা করো, ও কতদিন ধরে কলেজে যায় না। প্রেম তাকালো নিশির ভীতু আননে, গম্ভীর কণ্ঠে বলল, নুসরাত কি বলছিস নিশু? অর্ণ বলল, ওকে কলেজ ব্যতীত বাইরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? নিশা শুকনো ঢোক গেল। ভীতু চোখে বাবার দিকে তাকাতেই মাশফিক চৌধুরী হালকা কেশে বললেন, থামো তোমরা, এটাই তো বয়স, একটু ঘুরবে ফিরবে, সামনে ওর পরীক্ষা, ভুলে গেলে চলবে? প্রেম বলল। নিশা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি তো প্রতিদিন ঘুরি না ভাইয়া, একটু ওই ধরো সপ্তাহে 5 দিন একটু ঘুরি, বেশি তো না। 5 দিন একটু ঘুরি, বেশি তো না। প্রেম হতবাক, সপ্তাহে 5 দিন ঘুরে, এটা আবার মুখ ফুটে বলছে। সে রেগে ধমক দিয়ে বলল, মস্করা করছিস তুই? আজ থেকে দরকার ছাড়া বাইরে যাওয়া যাবে না। কলেজ থেকে বাড়ি, বাড়ি থেকে কলেজ, মনে থাকবে? আর তোর টিচার আমি বাড়িতে ঠিক করে দিব, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। নিশা করুণ দৃষ্টি মেলে বলল, প্লিজ ভাইয়া, কোচিং বন্ধ করতে বলো না। অর্ণ মাঝখানে বলল, বাড়িতে পড়তে সমস্যা কোথায় তোর? কায়নাত ভীষণ বিরক্ত হলো দুই ভাইয়ের প্রতি। নিশা কি ছোট বাচ্চা, এমন জল্লাদের মতো ব্যবহার না করলেই নয়। সে কিছুটা বিরক্ত হয়ে অর্ণ আর প্রেমকে বলল, এত চিন্তা হলে দুই ভাই সবসময় নিশাপুর পেছন পেছন বডিগার্ড হয়ে ঘুরুন। অর্ণ ধমক দিয়ে বলল, তোমাকে কথা বলেছি মাঝখানে? নিজের পড়াশোনা গুলিয়ে খেয়েছো নাকি, আবার ওকে নিয়ে কথা বলছো? কায়নাত দাঁত চেপে বলল, আমি এসএসসি এক্সাম দিয়েছি, কয়দিন আগে রেজাল্ট বের হয়েছে। অর্ণ হতভম্ব হয়ে মাশফিক চৌধুরীর দিকে তাকালো। এসএসসি এক্সাম দিয়েছে মানে? সে মাশফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এসএসসি এক্সাম দিয়েছে মানে কি বাবা? মাশফিক চৌধুরী স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ, কয়েকদিন পর কলেজে ভর্তি হবে। আরে ও ম্যাড বাবা, কোন বিবেকে তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? সমস্যা কোথায়? পৃথিবীতে কি তোমার মতো আর কোনো কাপল নেই? অন্য বেহরুজ বেগমের দিকে তাকালো। কায়নাত যে এসএসসি দিয়েছে, রেজাল্টও বের হয়েছে, এসব কোনো কিছুই সে জানতো না। এমনকি কায়নাতের পুরো নামটাও সে জানে না। খাবার না খেয়ে সে হনহন করে চলে গেল উপরে। নিশা আর চোখে স্বার্থর দিকে তাকালো। স্বার্থ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। কায়নাতের গলায় খাবার আটকে আছে, গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। বিয়েটা যে কেন হলো?
হয়তো এই বিয়ে না হলে তার জীবনের কিছু সত্য আজ অবধি তার সামনে আসতো না। বুকের ভেতর এত জ্বালাপোড়া করতো না। মাঝে মধ্যে মনে হয় যদি কেউ গলা চেপে ধরতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। এত এত মানুষের গলার কাটা হওয়ার থেকে নিজের গলায় কাটা আটকে শেষ নিঃশ্বাস ফেলা ঢের ভালো। রাত 11টার দিকে সার্থ ও শেহের অন্যের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিশা নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সার্থকে দেখার জন্য। লোকটা নিশ্চয়ই ফিরে তাকাবে নিশার বারান্দার দিকে। সার্থ ও শেহের বের হয়েছে বাইক নিয়ে। সিএফ মোটো 250 সিএলসি বাইক নিয়ে বের হয়েছে তারা মেন গেট দিয়ে। সার্থ বাইক চালাচ্ছে, একবারও তার বারান্দার দিকে ফিরে তাকালো না। নিশা কোমড়া মুখ করে দাঁড়িয়ে রইল সেখানে। কত বড় বাটপার লোক, একবারের জন্য ফিরে তাকালো না। নিশা রেগে সব জায়গা থেকে স্বার্থকে ব্লক করে রাখলো। যেমন নাম তেমন কাজকর্ম, স্বার্থপর লোক। পরের দিন আর অর্ণ কিংবা মাশফিক চৌধুরী কেউ অফিসে গেলেন না। গায়ে হলুদের জন্য তৈরি হয়ে একেবারে বের হবেন সবাই। অর্ণ নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসেছে। কানাডা যাওয়ার জন্য সবকিছু প্রায় রেডি। এই মাস শেষ হতে এখনো 19 দিন বাকি। অর্ণ চাইছে মাসের প্রথমেই চলে যেতে। এই অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য আর বাড়িতে থাকা হলো না ছুটির দিনগুলো। আবার কবে আসবে তার ঠিক নেই। বিকেলে ঘরে নিশা এবং কায়নাত তৈরি হচ্ছে। আদালকে দিয়ে নুসরাত তাজা ফুলের গয়না আনিয়েছে। হলুদ সন্ধ্যার জন্য রানী গোলাপি শাড়ি পাঠিয়েছেন। কায়নাত ও নুসরাত বাঙালি নিয়মে শাড়ি পরেছে। নিশার লম্বা চুলগুলো স্ট্রেট করে সেখানে জুঁই ফুলের মাঝে গোলাপ, করসনন্দা এবং বারবেরিয়া ফুল দিয়ে বানানো গাজরা লাগিয়ে দিয়েছে। কানে গলায় হাতে তাজা ফুলের গয়না পরেছে। চোখে চিকন কাজল, মুখে হালকা প্রলেপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। নিশা কায়নাতকে সাজিয়ে দিয়ে নুসরাতকে বলল, আপু দেখো কায়নাতকে কেমন লাগছে। নুসরাত নিজের চুলগুলো খোপা করে সেখানে গাজরা লাগাতে লাগাতে বলল, বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছিস কেন? কায়নাত বলেছে ওকে ভাবি না ডাকতে। নুসরাত ফিরে তাকালো পেছনে, দেখল ষোড়শী কন্যা কায়নাতকে আজ কিশোরী মোটেও লাগছে না। নতুন রূপে তাকে যুবতী অপরূপা লাগছে। নুসরাত মাশাল্লাহ বলে বললে, আজ নিশ্চিত ভাইয়া তোমাকে দেখে পাগল হয়ে যাবে। কায়নাত খানিক লজ্জা পেল। আয়নার দিকে নিজে তাকিয়ে দেখল একবার। কেমন যেন পাক্কা বউ লাগছে। শুকনো ঢোক গেল সে। অন্য যে তাকে মানা করেছিল শাড়ি পরতে, না জানি আজ লোকটা কি বলবে। সবার সামনে বকাবকি না করলেই হলো। মাশফিক চৌধুরী চা ছেলেকে নিয়ে ওয়েট করছেন নিচে। না বউ না মেয়ে আর না ছেলের বউ, কারোর কোনো খবর নেই। মেয়ে মানুষের এই এক জ্বালা, জীবনের টাইম মেনটেন করে চলবে না। বেরস বেগম শাড়ি পরেছেন রানী গোলাপি রঙের, কিন্তু তিনি নিচে কিনে এনেছেন মার্কেট থেকে। বাচ্চারা যে শাড়ি পরেছেন ওই শাড়ি তিনি পরেন না, কিছুটা পাতলা কাপড়ের শাড়ি ওগুলো। গায়ে ডায়মন্ডের গয়না ব্যতীত অন্য কোনো অলংকার নেই। তিনি নিশার ঘরে গিয়ে তাদের নিয়ে নিচে নামলেন। অর্ণ প্রেম সোফায় বসে ছিল। স্বার্থ, মেহেরব ও শেহের কল করে মাথা নষ্ট করে দিচ্ছে। তারা নিচে নামতে আইমানের চোখ আটকে গেল বড় ভাইয়ের বউয়ের দিকে। মারাত্মক সৌন্দর্য নিয়ে এই দুনিয়ায় এসেছে এই মেয়ে। মায়াবী চোখ জোড়ায় যে কাজল লাগিয়েছে, মনে হচ্ছে ওই চোখের দিকে তাকিয়ে জীবন পার করতে। সে নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হলো, খানিক শরমও পেল। এসব ভাবাও যে হারাম, পাপ। কায়নাত তার বড় ভাইয়ের বউ, তার ভাবি হয়। সে দৃষ্টিনত করে বলল, বাবা আম্মুরা চলে এসেছে। মাশফিক চৌধুরী সামনে তাকালেন। বউ মেয়েদের দেখে মাশাল্লাহ বলে বউয়ের দিকে তাকালেন। সেই প্রথম দিনের থেকেও বেশি সুন্দর লাগছে আজ বেহরুজ বেগমকে। 4 ছেলের মা হয়েও বেশ স্ট্রং তিনি। গায়ের চামড়া এখনো ভাঁজ পড়েনি। প্রেম ও অর্ণ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। অর্ণ এখনো কায়নাতকে খেয়াল করেনি। সে পকেট থেকে গাড়ির চাবি বের করে সিঁড়ির দিকে তাকাতেই চোখ আটকে গেল এক ষোড়শী কন্যার পানে। আলতা রাঙা গায়ে তাজা ফুলের গয়না দিয়ে মোড়ানো সেই নারীর শরীর।